আজকে আমরা এই পরবর্তী ক্লাসে যে আলোচনাগুলো করছিলাম তারপরের আলোচনাগুলো করব। আমরা একটু এক নজরে দেখে নিই গত ক্লাসে যে আমরা এগুলো আলোচনা করেছিলাম। এই যে অসম্পৃক্ততার পরীক্ষা, এগুলো আলোচনা করেছিলাম। এগুলো এই যে মিথাইল গ্রুপের যে ইন্ডাকটিভ ইফেক্ট এবং হাইপার কনজুগেশন, এগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা দেখব যে এই যে চিটাগাং বোর্ড 2017-তে 4 নম্বর, এখানে এই যে উদ্দীপকটা দেওয়া ছিল, এই যে আবার এই যে আয়রন নল, এই যে এটা মনে রাখতে হবে, কুইক টিপ আয়রন নল। তো এই আয়রন নল 450°C বারে হিট তাপ দিতে হবে। তো বি থেকে সি যৌগ তৈরির বিক্রিয়া কৌশল দেখো, বি থেকে সি। তাহলে বি কি হবে? যে আয়রন নল থাকা মানে এই যে এখানে আমরা দেখাচ্ছি যে আমরা একটু আচ্ছা, তো আহ, এখানে আমরা একটু পয়েন্টারটা নিয়ে আসি। এই যে এখানে আয়রন নলটা এই যে দেখা যাচ্ছে। তো আয়রন নল থাকা মানে এবং এই যে তাপমাত্রা থাকা মানে হলো যে এটা এই পাশে হলো অ্যাসিটাইলিন বা ইথাইন এবং এই পাশে হবে বেনজিন। তাহলে বি থেকে সি অর্থাৎ বেনজিন থেকে এই যে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, এর মানে এটা হলো নাইট্রেশন। তাহলে এটা হলো ইথাইন, বা অ্যাসিটাইলিনকে এই আয়রন নলের মধ্য দিয়ে 450°C তাপমাত্রায় চালনা করলে বেনজিন তৈরি হয়। সেই বেনজিনের নাইট্রেশন করলে নাইট্রোবেনজিন হবে। তাহলে বি থেকে সি এর কৌশল অর্থাৎ বেনজিনের যে নাইট্রেশনের যে কৌশলটা সেটা আলোচনা করতে হবে। ঘ নাম্বার, সি যৌগের বিজারণে, সেটা হলো নাইট্রোবেনজিন প্রাপ্ত যৌগটি। তাহলে এই নাইট্রোবেনজিনকে যদি আমরা বিজারণ করি টিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা, তাহলে এটা হবে অ্যানিলিন বা অ্যামিনোবেনজিন। তো এই অ্যামিনোবেনজিন অর্থাৎ সি এর বিজারণে আমরা পাবো অ্যামিনোবেনজিন সেটা, এবং এটা হলো ইথাইন। তাহলে এইটার প্রকৃতি ভিন্ন। তাহলে প্রকৃতি কেমন? এই ইথাইন বা অ্যাসিটাইলিন, এটার প্রকৃতি হলো অম্লীয়। আর এই যে সি, এটার বিজারণে যেটা আমরা পাবো অ্যানিলিন, এটা হবে ক্ষারকীয়। তো আমরা একটু জাস্ট এর পরেরটা দেখি। এই যে এটা হলো নাইট্রেশনের মেকানিজম। এই যে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এটাকে একটু আহ, একটু ভিন্ন ইয়েতে একটু করা যায়, রিপ্রেজেন্ট করা যায়, উপস্থাপন করা যায়। প্রথমে এই যে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হবে, এই নাইট্রোনিয়াম আয়নটা এই যে বেঞ্জিন রিংয়ে এসে অ্যাটাক করবে, আক্রমণ করবে, যার ফলে এই যে অর্থ পজিশনে নাইট্রোবেনজিনটা, যেহেতু এটা হলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, মানে এই ক্ষেত্রে অর্থমেটা প্যারা, এটা আসলে ইয়ে না, এটা হলো মানে যে কোনো একটা পজিশনকে এটা এক নম্বর পজিশন আমরা করব, আমরা ধরবো। এরপরে যদি আবার নাইট্রোজেন করা হয় তাহলে তখন সেটা হবে মেটা পজিশনে। তো এখন এটাই হলো এক নাম্বার পজিশন। তো এখন এই যে বিক্রিয়াটা, এটাকে এই যে আমরা দেখাচ্ছি যে এই যে এখানে একভাবে একটু করছে, রিপ্রেজেন্ট করছে। যেমন এই যে এখানে এই নাইট্রোনিয়াম আয়নটা হওয়ার পরে এই যে এখান থেকে এই যে পানিটা এই যে এখান থেকে একটা প্রোটন নিয়ে এটা এই যে H3O+ হলো, অর্থাৎ এটা হলো হাইড্রোনিয়াম আয়ন। আর এই যে নাইট্রোবেনজিন, কিন্তু এইখানে কি হলো? এখানে এই যে এখানেও এই যে NO2 এবং এই যে হাইড্রোজেন আছে, এখান থেকে যে HSO4- অর্থাৎ বাইসালফেটটা আসলো। এই বাইসালফেটটা এসে এই হাইড্রোজেনকে নিয়ে যাবে, নিয়ে এটা সালফিউরিক অ্যাসিড হবে। তো এই যে একটু ভিন্নতা, এটা কিন্তু আসলে ভিন্ন কিছু না। যেটাই সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডটা আসলে অ্যাসিড, এটা প্রোটন দিবে, একটা H+ দিবে। সেই H+টা আবার এই বিক্রিয়ার মধ্যে থেকে যে পানি, সেটা সে বিক্রিয়া করে এই যে H3O+ তৈরি করবে। সুতরাং এই একই বিষয়, এই H3O+ যা এই যে HSO3, এই যে এখানে দেখা যাচ্ছে OSO3H, অর্থাৎ এটা হলো HSO4-, এটা হলো বাইসালফেট। তো এই বাইসালফেট এই যে একটা পানিকে নিয়ে এটা অ্যাসিড হবে। আর এখানেও এই যে H3O+, যেটা এই যে এই যে একটা H, দুইটা H, তিনটা H3O+, এটাও কিন্তু এটাও একটা অ্যাসিডিক হাইড্রোজেন। তো পার্থক্য হলো যে এই যে অ্যানায়নটা বা এই যে নিরপেক্ষ যেটা বলা হয় নিউক্লিওফাইল আর কি,
যে এটা হলো প্রশম অণু আর এটা হলো এই যে ঋণাত্মক অ্যানায়ন। তো এখানে এটাও হাইড্রোজেনকে নিয়ে এই একই জিনিস, এটাও এই যে এই হাইড্রোজেনকে এই নাইট্রোবেনজিনের যে হাইড্রোজেন এটাকে এটা ইয়ে করে নেবে, নিয়ে নাইট্রোবেনজিন তৈরি করবে। তো এখানে আরেকটা জিনিস সেটা হলো যে এই যে তিনটা রেজোনেন্স স্ট্রাকচার, যে এই যে প্যারা পজিশনে এই যে একটা ইয়ে হলো, এই যে এখানে একটা ইয়ে পজিশনে, এই যে এখানে একটা অর্থ পজিশনে। তো সুতরাং এটা যে আসলে এই অর্থ মানে এটা যে আসলে আমরা যদি বলতেছি এটা এটা এক নাম্বার পজিশন, তা আসলে এটা যে এই অর্থপ্যারা পজিশনে ইলেকট্রনের ইয়েটা বৃদ্ধি পায়, ডেনসিটি বৃদ্ধি পায়, এটাও কিন্তু এখানে বোঝা যাচ্ছে। তা এইভাবে রেজোনেন্স স্ট্রাকচার দিয়ে দেখালে ভালো, না হলে এই যে সরাসরি এখানে যে যেভাবে দেখাচ্ছে এভাবে। তো আরেকটা ওয়ে আছে, সেটা হলো যে এর চেয়ে সহজ, সেটা হলো যে জাস্ট এই বেনজিনটা এই এই নাইট্রোনিয়াম আয়নটা এই যে এখানে অ্যাটাক করবে, করার পরে একটা সিগমা কমপ্লেক্স হবে, এই যে জাস্ট বেনজিন থাকবে এখানে একটা এই যে এরকম এরকম ইউ আকৃতির একটা দিয়ে এখানে একটা মাঝখানে প্লাস, এইভাবে দেখানো যায়। তো আমরা পরবর্তীতে আসি। আচ্ছা, আমরা কোশ্চেনটা আরেকবার একটু দেখে আসি। আচ্ছা, সি যৌগের বিজারণে প্রাপ্ত যৌগটি, অর্থাৎ আমরা বলছিলাম যে অ্যানিলিন এবং হচ্ছে যে এই যে অ্যাসিটাইলিন, এইটার হলো যে প্রকৃতি যে ভিন্ন হবে এটা ব্যাখ্যা করতে হবে। তো আমরা এটা বললাম নাইট্রেশন, আর এই যে অ্যাসিটাইলিন, যে এই যে আমরা এই যে প্রথমে এটা বললাম যে নাইট্রোবেনজিনকে যে ওই যে বেনজিনের নাইট্রেশন করার পরে যে নাইট্রোবেনজিন হলো সেটাকে যদি আমরা বিজারণ করি, রিডাকশন, টিন HCl কনসেন্ট্রেটেড সালফার দিয়ে যদি আমরা পাতন করি, রিফ্লাক্স করি, তাহলে যে অ্যানিলিন তৈরি হয়। তো এই অ্যানিলিনটা কিন্তু এটা হলো ক্ষারকীয়। আর এই যে অ্যাসিটাইলিন, এটা এটা আসলে অন্য বিক্রিয়া, আমরা এটা আগেই লিখছি। এই অ্যাসিটাইলিনটা হলো এটা হলো অম্লীয়, আর এটা হলো ক্ষারকীয়। কারণ হচ্ছে এই এই যে এই হাইড্রোজেনটা এটা কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন। কেন অ্যাসিডিক হাইড্রোজেন? কারণ হচ্ছে যে এই কার্বনটা এটা হলো যে sp সংকরিত। তো sp সংকরিত মানে 50% হলো s আর 50% p। তো যত s ক্যারেক্টার বাড়বে তত তার অম্লধর্মিতা বৃদ্ধি পাবে। যত s ক্যারেক্টার বাড়বে, যদি sp3 হয় তাহলে s ক্যারেক্টার হবে, অর্থাৎ একটা s 3টা p, তাহলে 100কে 4 দিয়ে ভাগ করলে হয় 25। তাহলে হলো যে এস হলো 25% আর পি হলো 75%। তাহলে সেটা ক্ষেত্রে এই যে এস ক্যারেক্টার হলো 25%। sp2 যদি হয় তাহলে এখানে sp2 একটা এস দুইটা পি, তাহলে মোট তিনটা, তাহলে 100কে 3 দিয়ে ভাগ করলে হয় 33.33। তাহলে এখানে এস ক্যারেক্টার হলো 33.33 আর পি ক্যারেক্টার হলো 66 দশমিক সামথিং। আর এটার ক্ষেত্রে যেহেতু এটা এসপি সংকরিত এই যে এই কার্বনটা, সুতরাং এখানে এস ক্যারেক্টার হলো 50%। তো যত এস ক্যারেক্টার বাড়বে তত এটা সেই কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন থাকে তো সেটার এই অ্যাসিডিক নেচারটা তত বাড়বে, অম্লধর্মিতা বাড়বে। সুতরাং এটা হলো অম্লীয়। আর এই যে এখানে এটা, অর্থাৎ এটা প্রোটন ত্যাগ করবে। আর এই যে এখানে এই যে অ্যামিনো বেঞ্জিনের যে এই যে এখানে এই নাইট্রোজেনে এখানে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, সুতরাং এটা এটা হাইড্রোজেন গ্রহণ করবে, সুতরাং এটা হবে ক্ষারকীয়। তাহলে এটার প্রকৃতি কিন্তু ভিন্ন। বাকি কোশ্চেনের যেটা উত্তর এটা আসলে পরে আমরা দেখব। এরপরে বলতেছে যে এই যৌগ থেকে কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যায় সমীকরণ সহ লিখো। এটা হলো যে আমরা আগে বললাম যে অ্যাসিটাইলিন, এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড, আমরা একটু আগে মনে হয় এটা ইয়ে করলাম, এই যে না এটা না, এটা হলো যে আগেকার বিক্রিয়া, যে ওই যে অ্যাসিডেনের মধ্যে যদি আমরা এই যে আয়রন টিউব, রেড হট, উত্তপ্ত নল, উত্তপ্ত আয়রন নলের মধ্যে দিয়ে 450 বা 500 ইয়েতে বিক্রিয়া করলে এই বেনজিন হয়, সেখানে নাইট্রোজেন করলে নাইট্রোবেনজিন হবে। আচ্ছা, এরপরে অ্যাসিডিন থেকে কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বারবার কিন্তু পরীক্ষায় আসতেছে যে আয়রন নল, তাহলে অ্যাসিডিলিন থেকে যে আয়রন নল দিয়ে বেনজিন হয়, আর এই যে অ্যাসিডিন থেকে যে কার্বক্সিলিক অ্যাসিড হয়, এটা কিন্তু এরকম কয়েকটা বিক্রিয়া পড়তে হবে। এই যে অ্যাসিটাইলিন, তো সেখান থেকে এই যে 20% সালফিউরিক অ্যাসিড, এই কোশ্চেনটা বেশ কয়েকবার আসছে পরীক্ষায়। 20% সালফিউরিক অ্যাসিড এবং এই যে মার্কিউরিক আয়ন 70 থেকে 80 সেন্টিগ্রেড, অ্যাপ্রক্সিমেটলি এরকম
কোনো বইয়ে এটা এই যে এই টেম্পারেচারটা একটু ভ্যারি করতে পারে। তো এটা হলো অ্যাসিটালডিহাইড বা ইথানল। এটাকে যদি আবার আমরা জারণ করি, পুরো প্রক্রিয়াটাই জারণ, কারণ এই যে অক্সিজেন যুক্ত হচ্ছে, সুতরাং এটা পুরো প্রক্রিয়াটাই জারণ। তো এটাকে যদি আমরা আরো ফার্দার যদি আমরা এই জারণ ঘটাই, যদি অক্সিডেশন ঘটে, তাহলে এই অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে, সহজ বিক্রিয়া। যদি এই প্যারামিটারগুলো মনে না থাকে, এই যে এগুলো 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 এত যদি মনে রাখতে কষ্ট হয়, তাহলে শুধুই যে এইটা থার্ড ব্র্যাকের মধ্যে অক্সিজেন, এখানেও একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা অক্সিজেন দিলেই হবে। যেটাকে অক্সিডাইজড করলে এইটা হয়, ইথানল হয়, এবং সেখান থেকে অ্যাসিডিক অ্যাসিড হয়। তাহলে এই অ্যাসিটাইলিন সেখান থেকে অ্যাসিটালডিহাইড, সেখান থেকে অ্যাসিডিক অ্যাসিড, বাস, সুন্দর। বা ইথাইন, সেখান থেকে ইথানল, এরপরে হলো ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা বলা ছিল যে বি এবং সি এর মধ্যে, বিটা স্পষ্ট বোঝা যাচ্ছে বেনজিন, আর সিটা হলো এই যে এটা হলো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। তাহলে এটা হলো বেনজিন, এটা হলো বেনজিনের ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন করলে এটা হবে টলুইন। তাহলে বেনজিন এবং টলুইনের মধ্যে কোনটা বিশেষ সক্রিয়, এটা কিন্তু আমরা এর আগেও আলোচনা করছি, রেজোনেন্স স্ট্রাকচার, ইন্ডাকটিভ ইফেক্ট। তো আমরা এই যে বিক্রিয়াটা দেখাচ্ছি যে বেনজিনের এই যে ইয়ে করলে, এই যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন করলে এই যে টলুইন উৎপন্ন হলো। আচ্ছা, এখানে কি নাইট্রেশনের কথা বলা ছিল নাকি? আচ্ছা, ইলেকট্রন, আচ্ছা, সক্রিয়, আচ্ছা, বেনজিন এবং টলুইনের মধ্যে। তো আচ্ছা, তাহলে আমরা এই যে দেখালাম যে এখানে এই বিক্রিয়াটা দেখানোর উদ্দেশ্য হলো যে এই যে প্রতিস্থাপন, বেনজিন এবং টলুইনের প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে এই বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াতে তৈরি হলো এই যে টলুইন। টলুইন যদি আবার প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তাহলে এই যে টিএনটি, ট্রাইনাইট্রো টলুইন, বা টু, এটা হলো 1 2 3 4, 1 1 2 3 4 5 6, 2 4 6 ট্রাইনাইট্রোটলুইন। হ্যাঁ, বা এটা হলো যে ওই যে অর্থোপ্যারা আর কি, অর্থোপ্যারা ট্রাইনাইট্রোটলুইন। এতে এটা আসলে নাম না, নাম হলো 2 4 6 ট্রাইনাইট্রোটলুইন বা ডিএনটি। তো এইটার যে প্রতিস্থাপন বিক্রিয়া, এটা হলো এইটার প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে এইটা হলো। তো এখন আমাদেরকে বলতে হবে যে এইটা এবং এইটার মধ্যে কোনটা প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা বেশি সক্রিয়, অর্থাৎ এই বিক্রিয়াটা তাড়াতাড়ি হয় নাকি এই বিক্রিয়াটা তাড়াতাড়ি হয়। হুম। তো একেবারে যদি আমরা কমন সেন্স থেকে বলি যে সেটা হলো যে এখানে একটা প্রতিস্থাপন হয়েছে আর এখানে তিনটা, তাহলে তো এমনিতেই কমন ইয়ে অনুযায়ী এখানে সময় বেশি লাগার কথা। তো এইভাবে উত্তর দিলে হবে না, এটা এমনি জেনারেল সেন্স থেকে আমরা ইয়ে করতেছি। অর্থাৎ এখান থেকে একটা মিথাইল আছে। আচ্ছা, এখন এটা আসলে ব্যাখ্যা করতে হবে রেজোনেন্স স্ট্রাকচার দিয়ে। এই যে বেনজিনের যদি নাইট্রেশন হয়, এই যে আমরা এখানে দেখাচ্ছি টলুইন, কিন্তু আমরা নাইট্রো গ্রুপ দেখাচ্ছি। এটা এই যে এখানে আমাদের সুবিধা হলো যে নাইট্রোনিয়াম আয়নটাকে আমরা একটু ইয়ে করে দেখাতে পারি, এই জন্য এইটা দেখানো বেশি সুবিধা। হুম। আর মিথাইল গ্রুপ ইয়ে করলে ওই যে CH3+, ওটা মানে হলো যে যেহেতু প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট, ওটা ওইভাবে আসলে ক্যাটায়ন তৈরিটা ইয়ে করা হয় না। তো আসলে এই যে রেজোনেন্স স্ট্রাকচার, এই যে মেটাপোজিশন, এই যে এই যে এটা হলো প্যারাপোজিশন। আর টলুইনের ক্ষেত্রে উম, এই টলুইনের ক্ষেত্রে এই যে এখানে এই যে মেটাপোজিশন, এখানে একটা মেটাপোজিশন, এই যে এখানে একটা প্যারাপোজিশন। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই পজিশনে যে এই যে প্লাস চিহ্ন, অর্থাৎ এখানে ইলেকট্রন ঘাটতি আছে। এই যে এই পজিশনেও কিন্তু হচ্ছে যে কি এই ইলেকট্রন ঘাটতি দেখা যাচ্ছে। এখানে আসলে রেজোনেন্স স্ট্রাকচার গুলো আঁকানো হয় নাই। তো এই প্যারা পজিশন কিন্তু ঠিক আছে। এইটার প্যারা পজিশনে কিন্তু এই যে প্লাস চিহ্ন একটা আছে, কিন্তু সঙ্গে সঙ্গে এই যে এখানে একটা আরেকটা হাত আছে। সুতরাং এখানে প্লাস চিহ্ন থাকলেও, হ্যাঁ, আম, আহ, এইটা এই যে এখানে আহ, এই পজিশনটা, এই যে এটা অর্থ পজিশনটা কিন্তু ফাঁকা আছে এখানে, অর্থ পজিশনটা ফাঁকা আছে। আর হচ্ছে যে এখানে এই যে হলো যে প্যারা পজিশনে হলো যে এখানে স্ট্রাকচার গুলো একটু মনে হয় একটু মানে
এটা ইন্টারনেট থেকে নেওয়া, এখানে ইয়ে আকারে দেখায় না, আমরা এটা একটু পরে আবার একটু ইয়ে করতেছি, আমাদের পরে আরো স্ট্রাকচার আছে। আমরা যদি একটু আগে আসি, এই যে আমরা যদি এখানে আসি, এই যে এই যে এখানে এটা হলো অর্থ পজিশন, এই যে এটা হলো প্যারা পজিশন, এটা হলো অর্থ পজিশন। হ্যাঁ, তো এখন যদি হলো যে এই তাহলে কোন পজিশনে হবে, এই অ্যাটাকটা কোন পজিশনে হবে, তাহলে এই যে এ, এই পজিশনে তো অবশ্যই হবে না, কারণ হচ্ছে যে এখানেও হবে না, এখানেও হবে না, এখানেও রেজোনেন্স স্ট্রাকচার যেটা, এটা আমরা আরেকটু এতে দেখি। এই যে এখানে এই যে মিথাইল গ্রুপ, এই যে এখান থেকে এটা ইয়ে দিল, তাহলে এই যে অর্থ পজিশনে এটা হলো যে ইলেকট্রন রিচ, ইলেকট্রন বেশি আছে। এই যে প্যারা পজিশনে এই যে ইলেকট্রন রিচ, ইলেকট্রন বেশি আছে। এই যে অর্থ পজিশনে ইলেকট্রন রিচ, তাহলে যে অ্যাটাক করবে যে ইলেকট্রোফাইল, সে কিন্তু এই যে এই অর্থ পজিশনে আসতে পারে, এই প্যারা পজিশনেও আসতে পারে, এই অর্থ পজিশনেও আসতে পারবে। সুতরাং আহ, এই প্রতিস্থাপন বিক্রিয়াটা এই তিনটা পজিশনে হবে, তিনটা পজিশনে হবে। হ্যাঁ, আচ্ছা। আর নাইট্রো গ্রুপের ক্ষেত্রে কি হবে, আমি এটা আমরা ওই আগের ক্লাসে বলছিলাম। এই যে অর্থ পজিশনটা, এই যে এটা হলো অর্থ, এখানে যে প্লাস, প্যারা পজিশনে প্লাস, এই যে এখানে এই অর্থ পজিশনে প্লাস। সুতরাং অ্যাটাক করার কিন্তু এই অর্থ প্যারা পজিশনে কিন্তু অ্যাটাক করার কিন্তু কোনো জায়গা নাই। তাহলে জায়গা কয়টা আছে? দুইটা। এই একটা মেটা পজিশন আছে, আর এই একটা মেটা পজিশন আছে, কারণ এইখানে, এই যে এইখানে এবং এই যে এইখানে, এই এই দুটো জায়গায় কিন্তু এই তিনটা স্ট্রাকচারে কোথাও প্লাস নাই, এখানেও নাই, এখানে নেই। সুতরাং এখানে হচ্ছে যে অ্যাটাক করার জায়গা হলো দুইটা। আর হলো যে টলুইনের ক্ষেত্রে হচ্ছে যে অ্যাটাক করার জায়গা হলো তিনটা। সুতরাং রেট কোথায় বেশি হবে? রেট অবশ্যই টলুইনের ক্ষেত্রে বেশি হবে। বাস, এটাকে অন্যভাবে ব্যাখ্যা করা যায়। এই যে এই মিথাইল গ্রুপ হলো এটা হলো ধনাত্মক আবেশধর্মী, বা এটা হলো ইলেকট্রন, এটা হলো বেঞ্জিন চক্রকে সক্রিয়কারী গ্রুপ। আর নাইট্রো গ্রুপ হলো এটা হলো ডিঅ্যাক্টিভেট করে, এটা হলো নিষ্ক্রিয়কারী গ্রুপ, নাইট্রো গ্রুপ। সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো যে নাইট্রোবেনজিনের চেয়ে মিথাইল বেনজিনে, এই যে বি এবং সি এর মধ্যে কোনটি ইলেকট্রন আকর্ষণ বিক্রিয়া অধিক সক্রিয়? হ্যাঁ, কোনটি বেশি সক্রিয়? তাহলে সক্রিয় হবে টলুইনটা, বেশি সক্রিয় হবে। এই যে টলুইনটা বেশি সক্রিয় হবে। এখানে এই যে আসলে এটা এই যে প্লাস আকারে দেখাচ্ছে, প্লাস আকারে, এই জন্য আমাদের এই জন্য আগেকার যে এটা ছিল এটাই বেশি বেশি ইফেক্টিভ। এরপরে আমরা আসি যে ওই একই কথা, যে এই যে আমরা একটু দেখাচ্ছি যে এই যে হাইড্রক্সিল, এই যে হাইড্রক্সিল মিথাইল, এই যে এগুলো সবগুলো কিন্তু আহ, এই যে রিলেটিভ রেট, অর্থাৎ এই প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কোনটার হারটা বেশি। তো এই যে ফেনলের হারটা কিন্তু সবচেয়ে বেশি, এই যে 10⁻³ এটা হলো 25, টলুইনের ক্ষেত্রে হলো 25, নাইট্রোবেনজেন হলো 10⁻⁻7, অনেক কম, মানে 0.00000007। এটার ক্ষেত্রে হলে কারণটা কি? কারণটা হলো যে এই যে হাইড্রক্সিল, এখানে দুইটা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা সেই যে বেনজিনের দিকে ঠেলে দিবে, যার ফলে এটা হলো অনেক বেশি বেনজিন রিং সক্রিয়কারী। মিথাইল গ্রুপ এটাও তার ইলেকট্রনকে এই যে এই বেনজিন রিং এর দিকে, এখান থেকে যে এটা এই দিকে এই দিকে ঠেলে দিবে, যার ফলে এটাও কিন্তু বেনজিন রিং সক্রিয়কারী। এখানে তো ওরকম কোনো, এখানে সক্রিয়কারীও নাই, নিষ্ক্রিয়কারী নেই, এই জন্য এটা হলো 1, রেট হলো 1। ক্লোরিন যেহেতু বেশি তড়িৎ ঋণাত্মক, সুতরাং সে এই বেনজিন রিং থেকে এই দিকে সে ইলেকট্রন টেনে নিবে, সুতরাং এটা হলো নিষ্ক্রিয়কারী, সুতরাং এটা রেট কম। আর নাইট্রো গ্রুপ এটা অনেক বেশি ইলেকট্রন টেনে নেয়, এই যে এই বেনজিন রিং থেকে সে নিজের দিকে ইলেকট্রন ইয়ে করে নেবে, যার ফলে এটা হলো বেশি নিষ্ক্রিয়কারী বেনজিন রিংকে, এই জন্য এটার রেট আরো কম। তো এখানে আসলে ওই যে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে যে আমরা এখানে দেখাচ্ছি, এটা হলো এই যে আবার হচ্ছে যে এটা এভাবে ব্যাখ্যা করা যায়, এই যে এখানে এভাবে এভাবে ব্যাখ্যা করা যায় যে
এই যে এখানে এই যে 6টা পজিশন, এই 6টা পজিশনেই কিন্তু হলো যে প্রতিস্থাপন ঘটতে পারে, সুতরাং এটার রেট হলো 6। এইখানে কিন্তু এই যে এই অর্থ, আহ, এই যে অর্থ আর হলো যে এই যে প্যারা আর এই যে মেটা পজিশন, তো এটার একটা ইয়ে দেওয়া আছে যেটা হলো মানে রেট এখানে আসলে হবে এটা 43 রেট, এটা 55, তাহলে টোটাল কাউন্ট করে এটা হলো 147। এইটার ক্ষেত্রে এই যে এখানেও এই যে এরকম, তো এটা হলো এই যে মানে এরকম একটা ইয়ে করা আছে হিসাব। ক্লোরিনের ক্ষেত্রে হলো যে কারণ এখানে একটা মিথাইল গ্রুপ এখানে ইয়ে করবে, এই যে ইলেকট্রন পুশ করবে, কিন্তু এখানে এখানে এই কার্বনের সাথে কিন্তু ডিরেক্টলি কোনো ইয়ে নাই, মিথাইল গ্রুপ নাই, যেখানে একটা আছে এখানে মিথাইল, এখানে মিথাইল, এখানে এখানে একটা মিথাইল, সুতরাং এই কার্বনের সাথে কিন্তু কোনো সরাসরি মিথাইল গ্রুপ নাই, দূরে আছে। সেই মিথাইল গ্রুপ প্রথমে এই কার্বনের দিকে ইলেকট্রন দিবে, সে তারপরে এখানে এই দিবে, এই যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেল ইলেকট্রনের, এই জন্য এটার এই যে এটার চেয়ে এটা হলো ইয়ে কম। আর এর যেহেতু ইলেকট্রন এখান থেকে টেনে নেবে, তো টেনে নেওয়ার কারণে হচ্ছে যে আহ, এর মানটা আরো কমে গেল। তো যাই হোক, এগুলো এভাবে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করা যায়, এই যে অ্যামিনো গ্রুপ ইলেকট্রন টেনে নিচ্ছে, এই যে আহ, আহ, তারপর হচ্ছে যে এটা হলো যে অ্যানিলিন, এটা অ্যামিনো গ্রুপ অবশ্যই ইলেকট্রন দেবে, তো এটা অনেক বেশি দেবে, যার ফলে 1.52। আর এই যে হাইড্রোক্সিলের যে অক্সিজেন, এটাও এখানে এই বেঞ্জিনে ইলেকট্রন দেবে, যার ফলে এটার মানটা 1.45। আর এইটা হলো যে 1.20, এটা হচ্ছে একটু কম। এখানে মিথাইল গ্রুপ যদিও আছে, কিন্তু এই যে মূলত এই লোন পেয়ার অফ যে ইলেকট্রনটা, এটাই আসলে বেঞ্জিনের ক্ষেত্রে আসবে। আর যেহেতু মিথাইল গ্রুপটা এখানে দূর দূরে আছে, আর যে ইলেকট্রনটা দেবে সেখানে যে এই ইলেকট্রন দ্বারা সেটা আবার বিকর্ষিত হতে পারে, সেই জন্য এটার ইয়েটা কম। আর এখানে শুধু মিথাইল এটা। আর নাইট্রো গ্রুপটা ইলেকট্রন এখান থেকে টেনে নেবে, যার ফলে এগুলো হলো ডিঅ্যাক্টিভেটিং, এগুলো হলো অ্যাক্টিভেটিং। টেনে নিলে তখন এটার মানটা কমে যাবে, অর্থাৎ বিক্রিয়ার হারটা কমে যাবে। তো এইভাবে হচ্ছে যে এই এই জিনিসগুলো ব্যাখ্যা করা হয়, এটা ইয়ে করা হয়। তো এখন আহ, এই যে টেনে নেওয়া, যে এই যে টেনে নিচ্ছে এই যে এই মানগুলো, এই যে 3.97, এই যে 1.56, এটা হলো যে কতটা ডিঅ্যাক্টিভেট করতেছে। এই যে এটা, যেমন এই যে এটা কিন্তু সবচেয়ে বেশি ডিঅ্যাক্টিভেট করতেছে। ইয়া মানে এটা হলো, না এটা হলো যে হচ্ছে যে নাইট্রোবেনজিনটা হলো যে সবচেয়ে কম ডিঅ্যাক্টিভেট করতেছে, এই যে 10⁻⁷। আর এই যে ক্লোরিনটা যেটা, এটা কিন্তু সবচেয়ে বেশি ডিঅ্যাক্টিভেট, 1.56, সবচেয়ে বেশি মানে এই বেঞ্জিন রিংকে হলো যে ডিঅ্যাক্টিভেট করতেছে। হ্যাঁ। তো এখন আহ, এই জন্য এই যে এইটার যে রেটটা হলো যে এই যে 3 × 10⁻³ আর এই যে নাইট্রোবেনজিনটাকে হলো যে 10⁻⁷, সুতরাং এটা সবচেয়ে বেশি ডিঅ্যাক্টিভেট করতেছে, যার ফলে এটার যে হারটা সবচেয়ে কম। আর এইটা যে ডিঅ্যাক্টিভেট করতেছে এটার আহ, এর চাইতে কম, যার ফলে এটার হারটা এই যে একটু বেশি। তো এগুলো আসলে আমাদের এই পর্যায়ে না ইয়ে করলে হয়, জাস্ট আমরা একটা মেন্টাল একটা পিকচার বা একটা একটা চিত্র দেখার মানে চিত্রের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে আসলে বিভিন্ন গ্রুপ কিভাবে প্রস্থান বিক্রিয়ার ক্ষেত্রে আহ, এই বেঞ্জিনের যে বিভিন্ন জাতক আছে সেগুলো বিভিন্ন প্রস্থান বিক্রিয়ায় সেগুলোর একটা আপেক্ষিক বিক্রিয়ার হারটা কেমন হবে এটা দেখানোর আমরা চেষ্টা করলাম আর কি। এরপরে আছে যে এ ও বি এর পার্থক্য বিক্রিয়া, অর্থাৎ এটা হলো ইথাইন অ্যালকাইন, আর বিটা হলো এই অ্যালকাইনে যদি এই যে হাইড্রোজেন যুক্ত হয় তাহলে এটা কি হবে, অ্যালকিন হবে। যেহেতু অ্যালকেনও হতে পারে, তো এখন যেহেতু এখানে দুইটা হাইড্রোজেন আছে, সুতরাং এটা হলো অ্যালকিন। তো অ্যালকাইন এবং অ্যালকিনের মধ্যে পার্থক্য বিক্রিয়া কি? আর সিওডি, সি হলো ওই যে আবার একই প্রশ্ন, এটা হলো বেনজিন, এটা হলো মিথাইল বেনজিন বা টলুইন, কোনটা বেশি ইলেকট্রন আকর্ষণ, কোনটা বেশি সঙ্গে, এটা আমরা এর আগে কয়েকবার করে বলছি। এই যে অ্যালকিন এবং অ্যালকাইনের এই যে এই দুইটা বিক্রিয়া, ব্রোমিনের সাথে বিক্রিয়া, এটা আমরা এর আগেও বলছি যে এই যে কার্বন টেট্রাক্লোরাইডের
দ্রবীভূত ব্রোমিনের সাথে এটা হলো লাল বাদামি বিক্রিয়া করে এই যে ডাইহ্যালাইড তৈরি হলো, এটা হলো বর্ণহীন। এটা হলো বর্ণহীন। আর এটা হলো অ্যালকিন, আর অ্যালকাইন বিক্রিয়া করে টেট্রাব্রোমো অ্যালকেন তৈরি করবে, এটাও কিন্তু কালারলেস। আর আরেকটা হলো যে এটাকে বলা হয় যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আর একটা হলো যে বেয়ার পরীক্ষা, এই যে এটা এখানে হয়তো দেখা যাচ্ছে না তো এটার ক্ষেত্রে এই যে অ্যাসিডও তৈরি হতে পারে। এই যে যদি অ্যালকিন হয় তাহলে এই যে ডাইহাইড্রক্সি অ্যালকেন তৈরি হলো, আর যদি অ্যালকাইন হয় তাহলে এই যে কার্বক্সিলিক অ্যাসিড ২ অণু তৈরি হবে এবং কালারটা এই যে পার্পল থেকে ব্রাউন প্রিসিপিটেট পড়বে, বেগুনি থেকে বাদামি। তো এটাকে হলো যে এখানে দেখাচ্ছে যে অ্যাসিড, এটাকে আবার যে এইভাবেও দেখানো যায়, অর্থাৎ অ্যালকিন হলে হবে ডাইহাইড্রক্সি অ্যালকেন, আর যদি অ্যালকাইন হয় তাহলে হলো যে এই যে ২ অণু অ্যাসিড না হয়ে টেট্রাহাইড্রক্সি 1 2 3 4 হাইড্রক্সি অ্যালকেন এটাও কিন্তু তৈরি হতে পারে। তো এটা হলো যে জেনারেল, যেটা ওই যে আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততা পরীক্ষায় আমরা এর আগের ক্লাসে বলছিলাম। কিন্তু স্পেসিফিক কিছু পরীক্ষা আছে, যেমন এই যে এটা যে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইন যদি হয় তাহলে এই যে ডাইসিলভার অ্যাসিটাইলাইডের এই যে সাদা অদক্ষেপ তৈরি করবে। আমরা এই যে এখানে দেখাচ্ছি যে যদি অ্যালকাইন হয় তাহলে এই যে সিলভারের সাথে বিক্রিয়া করে এই যে এরকম সাদা প্রেসিপিটেট দিবে, ডাইসিলভার অ্যাসিটাইলাইড। হুম আচ্ছা, এখন যদি হচ্ছে যে আহ, হলো যে অ্যালকিন যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো বিক্রিয়া হবে না। এখানে আসলে যে এটাই কিন্তু আবার এখানে একটু ইয়া হয়েছে, রিপিট নো রিয়াকশন দেখানো হচ্ছে, এটা আসলে একটু ইয়া হবে এটা। আচ্ছা, এখন হচ্ছে যে আরেকটা বিক্রিয়া আছে, সেটা হলো যে কপারের সাথে, কপার ক্লোরাইড। তো অ্যালকাইন যদি হয় তাহলে এই যে কপারের সাথে এই যে ক্ষারযুক্ত কপার ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে এই যে কপার অ্যাসিটাইলাইট, মানে সিলভার অ্যাসিটাইলাইট অথবা কপার অ্যাসিটাইল, এই যে এইভাবে লিখলে আমাদের আরো একটু বুঝতে সুবিধা হয়। এই যে আমরা এখানে লিখলাম যে এই যে এজিসি সিএজি, এটাকে আমরা যে এইভাবে লিখতে পারি, সি ট্রিপল বন্ড সি এর সাথে এজি, এইভাবে লিখলে আর একটু সহজ হয়। সিলভার অ্যাসিটাইলাইট, তো এটা হলো সাদা প্রেসিপিটেট, এটা হলো লাল প্রেসিপিটেট। তো এইভাবে হলো যে ইয়েগুলো পড়তে হবে। আজকে হলো যে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে বাকি কোশ্চেনগুলো নিয়ে আশা করি ইনশাল্লাহ আলোচনা করব।